ওকে, আসসালামু আলাইকুম। আহ, কেমন আছো তোমরা? সাউন্ড কি শোনা যাচ্ছে? ঠিক আছে, তো আজকে আমরা একটা কবিতার ক্লাস করব এবং কবিতাটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। এই কবিতাটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু অল ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিবা। ঠিক আছে, ওকে ফাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, দেখতে দেখতে আজকে আমাদের বাংলা ব্যাচ 4.0 কোর্সের 24তম ক্লাস। সো বুঝতে পারতেছো যে আমরা একদম মানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, এক কোর্সের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সো আমি আশা করি যে তোমরা আমাদের মানে কোর্সে এই যে 24টা ক্লাস হয়ে গেল, তাই না? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আমি তোমাদেরকে স্যাটিসফাইড রাখতে পেরেছি আমার জায়গা থেকে, যতটুকু সম্ভব ততটুকু আমার মনে হয় যে আমি তোমাদেরকে করতে পেরেছি। বাকিটা তোমরা ভালো জানো। স্যার, যে স্লাইড পড়ানো হয় ওই স্লাইড চেঞ্জ হয়ে হয়ে আসে কেমনে বুঝি নাই, মানে স্লাইড চেঞ্জ হয়ে আসে কেমনে বুঝি নাই। কিছু জিনিস আছে তোমাদেরকে স্লাইড দেওয়া হয় না, যেমন সমাসের স্লাইড তো আমি তো ওভাবে স্লাইড ধরে ধরে পড়াই না। তো কাজেই সেটা আর মানে মাঝে মধ্যে একেবারে পড়া ক্লাসে যে স্লাইডটা পড়ায় হয়তো হুবহু ওই স্লাইডটা যায় না, বাট জিনিসটা কিন্তু একই রকম কনসেপ্ট। হ্যাঁ, তো এটা একটু 19-20 হয়, একদম হুবহু হয় না। আমি কি বুঝাইতে পারছি? ওকে স্যার, ফার্স্ট পেপারটা কমপ্লিট করাবেন? অবশ্যই করাবো। ফার্স্ট পেপার তো অলরেডি তোমাদের আমাদের অনেকগুলো গদ্য শেষ, অনেকগুলো কবিতা শেষ, সবই তো পড়ানো হচ্ছে। ঠিক আছে স্যার, একদিন কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে ক্লাস না, এটা এখন না, এখন নিলে এটা বিলাসিতা হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন যাবা তখন কাজী নজরুল ইসলামের উপর একটা ক্লাস, রবীন্দ্রনাথের উপর একটা ক্লাস, মাইকেল মধুসূদনের উপর ক্লাস, সেগুলো তোমরা পাবা। বাট এটা এখন না, এটা এখন পড়ানোটা এটা তোমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে, এটা তোমাদের জন্য এখন দরকার নাই। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের 24 ব্যাচের পরীক্ষার বহু আগে আমরা ইনশাল্লাহ কোর্স শেষ করে দিতে পারবো। তোমাদের সাথে কথা, আমাদের কোর্স সাধারণত আমরা শেষ করি হচ্ছে 30টা ক্লাসে। প্রথমত 24 ব্যাচ যখন ফুল সিলেবাস হওয়ার কথা ছিল তখন হয়তো আমরা বলেছিলাম যে 40টা ক্লাস নিব, বাট যেহেতু ফুল সিলেবাস হচ্ছে না, আশা করি আমরা 30টা ক্লাসের ভিতরে শেষ করতে পারবো। যদি শেষ করতে না পারি, যত ক্লাস লাগে শেষ করতে আমি তত ক্লাসই দিব। ঠিক আছে, সব ক্লাস শেষ কি গ্রুপে থাকবে? আমরা হ্যাঁ, তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত অবশ্যই থাকবে, গ্রুপেই থাকবে। লেকচার শিট কোথায় পাবো? এটা গত ক্লাসেও দেখাই দিছি, বারবার একই কথা বলতে আর কত ভালো লাগে না। স্যার ভাইয়া, এইচএসসি 26-এর জন্য কোনো স্টার্ট করবেন না? অবশ্যই এর পরের কোর্স অর্থাৎ বাংলা ব্যাচ 5 যেটা আসবে, এই সেই কোর্সটা হচ্ছে এইচএসসি 25 এবং এইচএসসি 26-এর জন্য। ঠিক আছে, আর বাংলা ব্যাচ 4 যেটা আছে, এই বাংলা ব্যাচ 4 এই কোর্সটা হচ্ছে তোমার এইচএসসি 24 এবং 25-এর জন্য। ওকে, আমরা সচরাচর আমরা দুইটা ব্যাচকে টার্গেট করে কোর্স নামাই। যদিও বাংলা ব্যাচ কোর্সের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম স্টুডেন্ট ভর্তি হয়েছে বাংলা ব্যাচ 4-এ। এর কারণও আছে। বাংলা ব্যাচ 4-এ মানে তোমাদের এই ব্যাচটাতে স্টুডেন্ট এখানে প্রায় সম্ভবত 1200 স্টুডেন্ট, কিন্তু বাংলা ব্যাচ 1 এগুলো সবগুলো কিন্তু 3000-এর উপরে স্টুডেন্ট থাকে। বুঝতে পেরেছো? বাংলা ব্যাচ 1, 2, 3 তিনটাতে কিন্তু প্রায় 3000 এবং কোথাও 4000-ও চলে গিয়েছে। তো বাট এই কোর্সে একটু স্টুডেন্ট কম, এটার পেছনে কারণ আছে। কজ আমাদের একই টাইমে পাওয়ার প্লে কোর্স নামছে, একই টাইমে আমাদের আরেকটা কোর্স ইভিআই কোর্স নামছে। তো এই কারণে ছেলেপেলেরা আমাদের আরো 2-3টা কোর্সে ডিভিশন হয়ে যাওয়ার কারণে এইটাতে আমরা একটু স্টুডেন্ট কম। বাট তবুও হিসাব করলে, অন্যান্য কোর্সগুলো মিলালে হিসাব করলে কিন্তু এই কোর্সে আমরা অন্যগুলোর তুলনাতেও আরো বেশি স্টুডেন্ট পেয়েছি। তো যাই হোক, সেটা বিষয় না। ভার্সিটির বইটা পাবো না আমরা 24 ব্যাচ? না, তোমরা এইচএসসি পরীক্ষা যখন চলবে তখন বা এইচএসসি পরীক্ষার আগে আমাদের অ্যাডমিশনের বইটা বের হবে, বাংলা ব্যাচ যে বইটা। তো এর আগে বইটা পাবা না, বইটা কিন্তু স্টক আউট। ঠিক আছে, ওকে। আর আমাদের এখানে শুধু কলেজ মানে এই কোর্সে কলেজ কেন্দ্রিক আমরা হচ্ছে কাজ করি। কলেজের যে কারণ মাদ্রাসার স্টুডেন্ট খুব কম থাকে কোর্সে, এই জন্য এই অল্প কিছু স্টুডেন্টের জন্য আমরা মাদ্রাসার সিলেবাসে ফোকাস করি না। মানে সবই সেম, জাস্ট মাদ্রাসার সিলেবাসে কিছু গদ্যপদ্য কয়েকটা গদ্যপদ্য যেগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরা মাদ্রাসার যে কয়জন আছে তারা নিজেরা পড়ে নিতে হবে। বা মুখস্থ আইটেম গুলো সাজেশন দিলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, সবকিছু তোমাদেরকে কোর্সের শেষে একটা সাজেশন দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে কোর্সটি কতদিন থাকবে এগুলো সবকিছু আমরা শেষ হলে জানিয়ে দিব। ঠিক আছে ভাই, কিছু মোটিভেশন দেন। এই যে আমার চেহারা দেখতেছে, এটাই তো একটা মোটিভেশন, তাই না ভাই? আজ অনেক হ্যান্ডসাম লাগতেছে সত্যি। থ্যাংক ইউ আকাশ দাস, থ্যাংক ইউ। আমাকে যদিও প্রতিদিন হ্যান্ডসাম লাগে, আজকে তুমি তোমার হ্যান্ডসাম চোখ দিয়ে দেখেছো, এই জন্য আজকে বিশেষভাবে হ্যান্ডসাম লাগতেছে। ওকে, আমরা শুরু করি।
তো এই কবিতাটা লিখেছেন ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান। তিনি জন্মগ্রহণ করেন নরসিংদী জেলাতে, এবং হচ্ছে তার ছদ্মনাম হচ্ছে, তার ডাকনাম হচ্ছে বাচ্চু, আর তার ছদ্মনাম হচ্ছে মজলুম আবিদ। ওকে, তাহলে তার ছদ্মনাম আর তার ডাকনাম হচ্ছে বাচ্চু, আর ছদ্মনাম হচ্ছে মজলুম আবিদ। ছদ্মনাম কি তোমরা তো জানো, অর্থাৎ নিজের নাম গোপন করে যখন কেউ লিখে তখন সেটাকে বলা হয় ছদ্মনাম। তো তিনি শেখ মুজিবুর রহমান যখন কারাগারে ছিলেন তখন তিনি একটা কবিতা লিখেছেন, যে কবিতার নাম হচ্ছে টেলেমেকাস। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে টেলেমেকাস এই কবিতার স্যার ঘুম কিভাবে কমাবো। এটা ভালো প্রশ্ন, যে তোমাদের অনেকের ঘুম আসে, ঘুম কিভাবে কমাবা। এখন আসলে যার ঘুম আসে বুঝতে হবে যে তার আসলে অন্য জায়গাতে, তার মানে ফোকাসটা আসলে অন্য জায়গাতে। ঠিক আছে, তো এখন ঘুম কিভাবে কমাবা, এটার জন্য হচ্ছে তোমাকে রুটিন অনুযায়ী কাজ করতে হবে, যে আমি সকালে এইটা থেকে এতটা পর্যন্ত পড়বো, বিকেলে একটু ঘুমাবো, এবং এই কাজটা করতে পারো যে বিকেলে একটু 1 ঘন্টা ঘুমালা, 1-2 ঘন্টা ঘুমালা, এবং রাতে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমালা, এনাফ। ঘুম অবশ্যই ঘুম যাবা, মানে ঘুম কম যাওয়ার দরকার নাই, প্রচুর ঘুম যাবা, যতটুকু দরকার ততটুকু ঘুমাবা। এই ঘুম ছাড়াও পড়ার অনেক টাইম, তুমি একটা মানুষ কয় ঘন্টাই তার ঘুমাতে পারে, কিন্তু বাকি ঘুমের বাহিরে যে সময়গুলো আছে ওগুলোই তো তোমরা ঠিকঠাক ভাবে কাজে লাগাও না। তো আমি ঘুমের দোষ সবসময় দিতে চাই না। ঠিক আছে, ছদ্মনাম কেন ব্যবহার করে কবিরা? ছদ্মনাম কেন ব্যবহার করে কবিরা? ভালো একটা প্রশ্ন করছো। ছদ্মনাম ব্যবহার করে এই জন্য যে অনেক সময় ধরো আমি এখন যদি চাই যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আমি একটা লেখা লিখবো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে তার বিরুদ্ধে কটু কথা, তার অনেক কিছু নিয়ে ধরো আমি একটা লেখা লিখলাম। এখন সেই লেখাটা আমি যদি লিখেছি মাকসুদুর রহমান তানভীর, পরদিন আমার এসে ধরে নিয়ে যাবে না? তখন আমি আমার নিজের নাম গোপন করে আমি নিজের নাম দিলাম, আমার নিজের নাম দিলাম বাচ্চু, হ্যাঁ, আমার নিজের নাম দিলাম কাদের, আমার নিজের নাম দিলাম আব্দুর রহিম, যে কোনো একটা নাম দিই, তখন তো আসলে এক্সাক্ট রাইটার কি সেটা তো ধরতে পারবে না। তো এরকম সাহিত্যিকরা বিভিন্ন সময় গিয়ে, যেমন নজরুলের অনেকগুলো লেখাতে, রবীন্দ্রনাথের অনেকগুলো, তারা এরকম নিজের নামটাকে ব্যবহার করে তারা ছদ্মনামে লিখেছে। ওকে, এইবার আসো ভাইয়া, রাত 2টার আগে ঘুম ধরে না, কি করব? রাত 2টার আগে ঘুম ধরে না, এটার জন্য একটাই কাজ, রাত 10টা অর্থাৎ ক্লাস শেষ, ফোন রেখে দিবা, ফোন থেকে দূরে থাকবা। যারা বলে ঘুম আসে না রাতে, তাদের একদম 100% আমি বুকে হাত দিয়ে বলছি, তাদের একটাই কারণ, সেটা হচ্ছে তারা ফোনে আসক্ত। এই ফোনটাকে ছেড়ে ফেলে দিতে হবে, একদম ফোন ফেলে দিতে হবে, ক্লাস শেষ ফোন থেকে দূরে। এবং এইটা তোমার নিজের সাথে মনে হয় যুদ্ধ করা। তুমি একদিন চেষ্টা করো যে আজকে আমি ফোন ছাড়া থাকবো। আমি নিশ্চিত যে 99% স্টুডেন্ট এটা অসম্ভব তাদের পক্ষে। তুমি দেখবা যে মনে হয় যুদ্ধ করার থেকে এটা কঠিন। একদিন সকাল থেকে রাত পর্যন্ত ফোন ধরিও না, একদিন দেখবা মনে হয় নিজের সাথে নিজে যুদ্ধ করা, মনে হয় তুমি নিজের সাথে নিজে যুদ্ধ করতেছো, তুমি ফোনে অ্যাডিক্টেড। একটা প্রজন্ম এরকম হয়ে গেছে, এটা কিছু করার নাই। এটা আমি তোমাকে যতই মোটিভেশন দিই, যত যাই বলি, এটা কিছু করার নাই, এটার কোনো সলিউশন আমি দিতে পারবো না। একটা জেনারেশন এই পথে চলে আসছে, ফেসবুক, টিকটক, ইউটিউব ছাড়া তারা চলতে পারে না। আগে একটা সময় ছিল ছেলেরা মাঠে খেলতে যেত, আমাদের সময় যখন ছিল, আমরা বিকেল হলে আমাদেরকে বাপ মা ঘুমের জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতো বিকেলে, আর আমরা উঠে মাঠে চলে যেতাম ক্রিকেট খেলার জন্য, আরো অনেক রকম ফুটবল আমরা খেলা যায়, আমাদের সময় ছিল এটা। কিন্তু এই যে এখন যে ছেলেরা ক্লাস করতেছো, তোমরাই বলো তোমরা কারা বিকেলে খেলো, বিকেলে কারা মাঠে গিয়ে খেলো? আমার তো মনে হয় না যে হাজারে একটা পোলাবেন এখন মাঠ বিকেলে। আগে মাঠে মানুষ জায়গা পেত না, এখন তুমি বিকেলে যে কোনো আমাদের গ্রামে মাঝে মধ্যে গেলে দেখি যে মাঠ বলে কিছু নাই, খেলাধুলা পোলাবেন করে না। তো একটা ওই যে এই জেনারেশনটা হচ্ছে ফার্মের মুরগির মতো, একটা ফার্মের মুরগি আছে না, ওই যে পোল্ট্রি মুরগি, সাদা মুরগি ঝিমাই থাকে এক জায়গাতে, এরাই হচ্ছে এরকম, হাতে ফোন, এই চ্যাট করতেছে, এরকম মনে হচ্ছে এটাই জীবন। মানে কি বলবো, আমি আমার নিজেকে দিয়ে চিন্তা করি, আমি কিন্তু এরকম ছিলাম না। আমি এখন ফেসবুক ছাড়া থাকতে পারি না, আমি এখন ফোন ছাড়া থাকতে পারি না। তো একদম টু বি অনেস্ট, এটা যে তোমাদেরকে মোটিভেশন দিচ্ছে, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমিও ওই ধরো, আমি তো তোমাদের থেকে বয়সে খুব বেশি, একেবারে অনেক তোমাদের সাথে আমার বয়সের ডিস্টেন্স এরকম না। তো তোমাদের মোটিভটা, তোমাদের ইয়েটা, সেটা আমি বুঝি, এবং যেই জিনিসটা তোমাদেরকে বললাম ওইটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমিও থাকতে পারি না, কি করব? মানে জেনারেশনটা এরকম হয়ে গেছে। তো চেষ্টা করবা এটা একটু কমিয়ে আনার জন্য, একটু চেষ্টা করো, একটু খেলাধুলা বেশি বেশি করে করবা, জিম করবা, ঠিক আছে? তারপর হচ্ছে ভালো খাবার যেগুলো, এগুলো খাবা। একটা সময় ধরো তোমার দেখবা যে আমাদের অনেক আঙ্কেল, অনেক দাদারা দেখবা অনেক বছর পর্যন্ত বাঁচছে,
কিন্তু তুমি আর আমি দেখবা যে খুব তাড়াতাড়ি আমাদের হায়াত কম, কারণ আমরা একটা অসুস্থ সমাজে বাস করতেছি, একটা টোটালি একটা অসুস্থ সমাজ। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এখানে ধুলি ময়লা, আমরা ভালো পরিবেশ পাচ্ছি না। যারা একদম গ্রামে থাকে তারা হয়তো বা আলাদা বিষয়। আমরা ভালো খাবার পাচ্ছি না, যেই ফল খাবা সেখানে দেখবা যে ফরমালিন, গরুর দুধ কিনে খাবা সেখানে দেখবা যে পানি মেশানো, মানে ভালো জিনিসটা এখন আর নাই, ভালো কিছু নাই। আর তাছাড়া দ্রব্যমূল্যের যে গতি, যে দাম, 1 কেজি মধ্যবিত্ত পরিবারের মানুষ চাইলেই গরু গোস্ত খাইতে পারবে না, চাইলেই মুরগির গোস্ত খাইতে পারে না, চাইলেই ভালো কোনো মাছ খাইতে পারে না। চলতেছে এরকম, আসলে দুনিয়াটা এরকম হয়ে গেছে, এটা আসলে কিছু করার নাই। হ্যাঁ, এরকম হয়ে গেছে, এটা তো আমিও এডিক্টেড, আমার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, তোমাদের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। এখন কি করার, কিছু করার নাই। এখন নিজের সাথে নিজেই চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলোকে একটু কমিয়ে আনার জন্য। ফেসবুক চালাবো অবশ্যই, সবকিছু হবে, কিন্তু একটু তুলনামূলক তুলনামূলক কম। আর এটার প্রধান কারণটা হচ্ছে যে আমি একটু এখন তুমি কিন্তু চাইলেই ফেসবুকটাকে কমাই দিতে পারবে না। তুমি যদি ডেইলি 5 ঘন্টা ফেসবুক চালাও, তুমি কিন্তু চাইলেই সেটাকে 1 ঘন্টা হুট করে নিয়ে আসতে পারবে না, অনেক কঠিন হবে। যে কাজগুলো করবো আস্তে আস্তে, বিভিন্ন পেজ, যেগুলো পেজ গ্রুপ যেগুলো খুব অপ্রয়োজনীয়, যেগুলোতে শুধু শুধু মিমস আসে, যেগুলোতে শুধু শুধু বিভিন্ন ট্রল, এই টাইপের অনেকগুলো গ্রুপ পেজে তোমরা অ্যাড আসো না, এগুলো থেকে আস্তে আস্তে লিভ নিবা, এগুলো থেকে আস্তে আস্তে সরে আসবা। অনেকগুলো গ্রুপ আছে, তোমরা অনেকে অনেক পেজ, অনেক গ্রুপে অ্যাড আসো, শুধু মিমস শুধু মিমস দেখার জন্য। বাট এই মিমস দেখে একটু এটা ভালো লাগতেছে শেষ, বাট এটা দিয়ে আসলে কিন্তু তোমার লাইফে কিন্তু কোনো কাজে আসতেছে না। এগুলো থেকে লিভ নিয়ে নাও, একটু ভালো জায়গায় যেগুলোতে থাকলে অনেক কিছু শেখা যায়, যেসব জায়গাগুলো, ওগুলোতে থাকো। এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে এটা হচ্ছে একটু নিজেকে একটু গুটিয়ে আনার একটা প্রক্রিয়া। অনেক গ্রুপ, অনেক পেজে লাইক, হ্যাঁ, ফলো দিয়ে থাকার দরকার নাই, কমাই ফেলো, ঠিক আছে, কমাই ফেলো। এই কাজগুলো একটু করো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা ঠিক আছে, ওকে ভাই। জন্ম মৃত্যু সালটা বইয়ের সাথে মিল নেই, এখানে বইয়ের সাথে মিল নেই আমি জানি, এটা তোমাদেরকে বলে দিতাম। তোমাদের বইতে যেটা আছে ওটাই পড়বা, এখানে তোমাদের বইতে যেটা আছে ওটাই পড়বা, এখানে একটু স্লাইডেই আছে। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। তিনি সম্পাদনা করতেন দৈনিক বাংলা পত্রিকার, তিনি কি করতেন, সম্পাদনা করতেন। এরপর হচ্ছে তিনি আদমজী পুরস্কার পেয়েছেন, এরপর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, ইত্যাদি অনেক কিছু। এরপর আসো আমরা একটু এই প্রশ্নটা সলভ করি, তো এটা তোমরা পারবা। এরপর হচ্ছে শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন, এটা আমরা জানি যে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। এখানে একটা ব্যাপার তোমাদেরকে একটু দেখাই যে তিনি হচ্ছেন পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী, হ্যাঁ, আর তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে ঢাকায়। পৈতৃক নিবাস মানে হচ্ছে বাপের বাড়ি, বাট জন্মগ্রহণ করেন হচ্ছে কি ঢাকায়। ওকে, আচ্ছা, মুক্তিযুদ্ধকালে কবি কি কবিতা লিখেন, উত্তর হচ্ছে কি মজলুম আদিব, এই ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। শামসুর রহমানের নিচের কোন উক্তিটি যথার্থ? তিনি ছিলেন নাগরিক কবি, এটা মনে রাখবা যে তিনি কি ছিলেন, তিনি নাগরিক ছিলেন। আচ্ছা, ওকে, ফাইন ভাই। 5.0 কোর্স কি ঈদের পরে আসবে? হ্যাঁ, আশা করি। বাংলাবাজ কোর্স এটা এমন একটা কোর্স যেটা সবচাইতে কম সময়ে সবচাইতে ভালো, সবচাইতে এই যে 5. অনলাইনে দেখবে যে 5.0 কোর্স খুব কম আছে। আমার মনে হয় যে বাংলাবাস ছাড়া আমার মনে হয় না যে কিছুদিন পর বাংলাবাস 5.0 আসবে। আমার মনে হয় না যে অনলাইনে 5.0 আমি দেখছি, থাকতে পারে বাট খুবই রেয়ার। কারণ তুমি দেখবে যে, কারণ এটা খুব তাড়াতাড়ি, এই কোর্সটা খুব তাড়াতাড়ি শুরু হয়, এবং আমি ক্লাস মিস দিই না। তো তোমাদের তো কয়দিনই বা ক্লাস মিস দিতে হবে, 2-1 দিন হয়তো বা। তো ওই জন্য এই কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়, অল্প সময় খুব গোছানো কোর্স। যদিও নিজের প্রশংসা নিজে করতেছি, বাট দুঃখিত, উপায় নাই। আচ্ছা, এইবার দেখো এখানে অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, প্রতিদিন ঘরহীনে, যেগুলো আমি একটু দাগ দিই, এগুলো একটু ভালো করে পড়বা। যেমন নাম্বার 1 নিজ বাসভূমি, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে এটা প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে। এরপর হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে, এগুলো একটু গুরুত্বপূর্ণ। বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি আসবে বলে, এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য, এই স্বাধীনতা, বর্ণমালা তুমি দুঃখিনী বর্ণমালা, অনেকগুলো রয়েছে, এগুলো তোমরা পড়বা। লেখকের সম্পর্কে এখানে তার সাহিত্য থেকে 2টা প্রশ্ন, যাই সেদিকে আমরা না যাই, আমরা সরাসরি কবিতাতে চলে যাই। ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা। তো এই কবিতাটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো। আচ্ছা বলো তো 1969 কিসের জন্য, এই সালটা কিসের জন্য বিখ্যাত? কে বলতে পারবা, বলো। 1969 এই সালটা কেন বিখ্যাত, বলো। ফেব্রুয়ারি 1969, বলো তো এটা কেন বিখ্যাত? কবি পরিচিতি থেকে কোশ্চেন আসলে এক্সামে, কবি পরিচিতি থেকে কি কোশ্চেন আসে এক্সামে? অবশ্যই আছে। আচ্ছা, এইবার আসো
ভেরি গুড, এটা হচ্ছে কি গণ অভ্যুত্থান, ঠিক আছে? এটা কি বলো? গণ অভ্যুত্থান। এখন গণ অভ্যুত্থান কি? এটা একটা আন্দোলন। স্বাধীন বাংলাদেশ পাওয়ার পিছনে অনেকগুলো আন্দোলন, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধ, অনেকগুলো আন্দোলন ছিল। তার ভিতরে একটা হচ্ছে গণ অভ্যুত্থান। এখন গণ অভ্যুত্থানের সময় খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি খেয়াল করে দেখি, বলতো 1952 এটা কেন, 1952 এটা কেন বিখ্যাত? বলো 1952 কেন বিখ্যাত? মানে আমি তোমাদেরকে এটার পূর্বের ইতিহাসটা তোমাদেরকে বলছি, সো এই জন্য তোমাদেরকে এটা বুঝতে একটু তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে খেয়াল করে দেখো যে 1952, এখন 1952 এটা কি? ভেরি গুড, 1952 হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। আচ্ছা, এইবার বলো ভাষা আন্দোলনে কারা ভাষা শহীদ, বা কারা ভাষা আন্দোলনে কারা প্রাণ দিয়েছেন, অর্থাৎ ভাষা শহীদ কারা? এই 1952 আন্দোলনে কারা প্রাণ দিয়েছেন বলো? আমি কিন্তু পূর্বের ইতিহাসটা বুঝাচ্ছি। তাহলে কারা কারা বলো তো? তাহলে কারা শহীদ? হ্যাঁ, বরকত, তাই না? সালাম, কারা? রফিক, তারপর কি জব্বার, ইত্যাদি ইত্যাদি। ওকে, ভেরি গুড। এখন বলো তো, আমার সাথে একটু কথা বলি, তাহলে দেখবে যে এগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এখন বলো তো ভাইয়া, যে 1952 সাল আগে না 1969 আগে? অবশ্যই 1952 সাল। এখন 1952 সালে এরা যখন রক্ত দিয়ে গেছে, তখন তারপরে 1969 যখন গণ অভ্যুত্থান হয়, তখন লেখক এই আন্দোলনে যাদেরকে স্মরণ করেছেন তারা মনে হচ্ছে যে রফিক, সালাম, বরকত। তাহলে 1969 আন্দোলনে লেখক স্মরণ করেছেন যারা এই আন্দোলন যারা করেছেন, তাদেরকে লেখক কল্পনা করেছেন রফিক, সালাম, বরকত এদের সাথে। অর্থাৎ গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছেন তাদেরকে লেখক দেখে যেন মনে হচ্ছে 52তে যারা আন্দোলন করেছে তারা শেষ। এবার বলো, আমি কি তোমাদেরকে প্রেক্ষাপটটা বুঝাইতে পারছি? অর্থাৎ 1969 গণ অভ্যুত্থানে লেখক 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করেছেন। চলো আমরা একটু দেখি। এবার বলতেছে, খেয়াল করো, বলছে আবার দেখেছো, আবার ফুটেছে দেখো থরে থরে শহরের পথে। তাহলে কি ফুটছে? কি ফুটছে সেটা পরে জানছে। কিভাবে ফুটছে? থরে থরে। থরে থরে মানে হচ্ছে সাজিয়ে গুজিয়ে, বিন্যস্ত ভাবে, একের পর এক। আচ্ছা, কেমন নিবিড় হয়ে? নিবিড় মানে হচ্ছে কি বলো? নিবিড় মানে হচ্ছে একত্র, একেবারে একত্র হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়। তার মানে লেখক যখন কখনো একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, এবং কখনো লেখক মিছিলে যাচ্ছে, এবং মিছিলে যেতে যেতে লেখক দেখলেন যে এরা ফুল নয়। তাহলে লেখক মূলত এই যে কি দেখেছে? ফুল দেখেছে। এবং দেখে মনে হচ্ছে এই ফুলগুলো আসলে ফুল নয়, ওরা শহীদের রক্তের ঝলকিত বুদবুদ। তাহলে ফুল দেখে লেখকের কাছে মনে হচ্ছে যে এই ফুলগুলো শহীদের রক্তের ঝলকিত, ঝলকিত মানে হচ্ছে আলোকিত, বুদবুদ, বুদবুদ মানে হচ্ছে কি, যেমন তাজা রক্ত দেখবে যে বুদবুদ করে, ভাতের যে মার আছে এটা দেখবে যে পানি বুদবুদ করে, একদম মানে যেটা খুব গরম, এটা বুঝাচ্ছে। তাহলে এই ফুলগুলো লেখকের কাছে মনে হচ্ছে যে এটা শহীদের রক্তের ঝলকিত বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। অর্থাৎ এই ফুলগুলো লেখককে স্মৃতির কথা মনে করিয়ে দেয়। এখন বলতো এই ফুলগুলো কিসের স্মৃতির কথা মনে করে দেয়? 52 স্মৃতির কথা, মানে ভাষা আন্দোলনের কথা, তাই না? 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। তাহলে এইবার বলতেছি সেই ফুল কোনটা? 21 কৃষ্ণচূড়া, মানে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুল তোমরা দেখেছ? কৃষ্ণচূড়া ফুল একেবারে রক্তের মতো লাল, রক্ত যেমন ছিটানো থাকে এরকম, কৃষ্ণচূড়া ফুলটা এরকম। তো এরকম কৃষ্ণচূড়া ফুলের কথা লেখক বলতেছে। তাহলে আমাদের চেতনার রং কি? লেখক বলতেছেন যে 21 কৃষ্ণচূড়া, অর্থাৎ এই রক্তের রং, সেটাই আমাদের চেতনা। এইবার আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে এই প্যারাটা বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আজকে আপনার হাতে দেখেছি, কি দেখেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ে ছিল, এটা খুব সম্ভবত কৃষ্ণচূড়া ফুল। ভালো প্রশ্ন, ও ভালো কথা মনে করে দিছে। দাঁড়া আমি তোমাদেরকে একটু দেখাই, ওই যে আমার পেজে, হ্যাঁ আমার পেজে, এটা আমি জানি না কৃষ্ণচূড়া কিনা, তবে এইটা কৃষ্ণচূড়ার মতো, তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও আমার হাতে ওই যে একটা ছবি দিছিলাম, তোমরা অনেকে হয়তো দেখছো। কিরে ভাই কই গেল? এই যে এগুলো 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 কৃষ্ণচূড়া। এই যে দেখো 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 দেখো, যদি আমি তোমাদেরকে এই ছবিটা দেখাইতে চাই না, এই যে দেখছো, এই যে দেখছো কৃষ্ণচূড়া, হ্যাঁ এই দেখো রক্তের মতো। আচ্ছা, এটা তো আমার এই যে দেখছো খুব দেখছো একদম পুরো নায়ক নায়ক। হ্যাঁ আচ্ছা, যাই হোক সেটা বিষয় না। এখানে দ্বারা আমি তোমাদেরকে যেটা দেখাইতে লাগছে এটা একটু দেখাই। কই রে ভাই, পোস্ট কি আছে না ডিলিট হয়ে গেছে গা?
এই যে দেখো দেখো দেখো, এই যে এটা এইগুলা খুব সম্ভবত কৃষ্ণচূড়া, যদি আমি জানি না, বাট মনে হচ্ছে কৃষ্ণচূড়া। দেখছো দেখছো? ওকে, তাহলে তোমাদেরকে কৃষ্ণচূড়া ফুল দেখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা রাগ করেছো? রাগ করেছো? আচ্ছা ভেরি গুড। এখন তাহলে আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, এবার দেখো আমরা একটু প্রশ্ন সলভ করি। ফেব্রুয়ারি, দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কি? কৃষ্ণচূড়া অর্থ কি বাবা? এটা একটা ফুলের নাম। তিমির বিদারি, এটা কি হবে? কিছু অনেকগুলো সমাস আছে, যেমন হচ্ছে তোমার বটা খোসা, এটা অনেক বইতে উপপদ তৎপুরুষ, আবার অনেক বইতে বহুব্রী। এগুলো আসলে দুইটাই হয়, অপশনে সাধারণত দুইটা থাকে না। যদি থাকে তাহলে বহুব্রীটা দাগাবা। স্যার আপনাকে রিকোয়েস্ট দিছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই। তৌহিদুর রহমান, আমি আসলে কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, একদমই ধরো পরিচিত না হলে আমি কখনো ঢুকি না, কে আমাকে রিকোয়েস্ট দিচ্ছে, কে মেসেজ দিচ্ছে, এগুলো আমি চেকই করি না, আমার সেই সময়টাও নাই। আচ্ছা তাহলে এটা কি হবে বলতো? শহীদের রক্তের ঝলকিত বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। ওকে, 21 কৃষ্ণচূড়া কথাটি আমাদের কি স্মরণ করিয়ে দেয়? 21 কৃষ্ণচূড়া ভাই, কবিতা থেকে সিকিউ লিখতে প্রবলেম হয়। কবিতার মূল ভাব ভালো করে বুঝো, কবিতার লাইন বাই লাইন বুঝো, কোন ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে 21 ফেব্রুয়ারির কথা। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলতেছে যে এই যে 21 হ্যাঁ শহীদ, হ্যাঁ তারপর হচ্ছে রক্ত, এইটার বাহিরেও আরো আরেকটা রং আছে, এই রঙের বিপরীতে আছে অন্য রং। তার মানে বিপরীত, আগে যেটা আমরা আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে কি, শহীদদের কথা বলছে। এখন বলছে এই যে রং, অর্থাৎ এই যে এই রং বলতে বোঝানো হচ্ছে যে কৃষ্ণচূড়ার যে লাল রং, এই লাল রঙের বিপরীতে আছে অন্য আরেকটি রং, যে রং লাগে না ভালো চোখে। তার মানে যে রংটা চোখে ভালো লাগে না, তার মানে কি, যে রংটা ভাষার বিরোধী, যে রংটা দেশ বিরোধী। তো সে রংটা কি? যে রং সন্ত্রাস আনে প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। অর্থাৎ যেই রংটা, অর্থাৎ এমন একটা রং যেটা সার্বক্ষণিক, প্রত্যাহিকতা মানে হচ্ছে প্রতিনিয়ত, একের পর এক ক্রমাগত সন্ত্রাস আনে। সন্ত্রাস আনে বলতে কি বুঝাচ্ছে? সন্ত্রাস বয়ে আনে, অর্থাৎ যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হ্যাঁ যারা খুন হত্যা এগুলোর সাথে যারা জড়িত, তো তারা কি করে আমাদের মনে সকাল সন্ধ্যা, অর্থাৎ সকাল সন্ধ্যা এটা আমরা দেখতেছি। এখন সে রং ছেয়ে গেছে, ছেয়ে মানে কি, ছড়িয়ে গেছে পথঘাট সারা দেশ, অর্থাৎ পথঘাট সহ সারা দেশে সে রংটা ছড়িয়ে গেছে। কোন রং? অর্থাৎ কোনটাকে বোঝাচ্ছে? সন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ডকে। এরপর বলছে ঘাতকের অশুভ আস্তানা। ঘাতক বলতে মানে কি? ঘাতক মানে হচ্ছে যে কেড়ে নিয়েছে, ঘাতক যে হনন করেছে, এরকম ঘাতক বা এরকম সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা যুক্ত, তাদের অশুভ আস্তানা, অর্থাৎ পুরো দেশটাকে তারা একটা আস্তানা বানিয়ে ফেলেছে। এবং সেটা কেমন? একটা অশুভ আস্তানা, যেখানে মানুষদের উপর জোর জবরদস্তি করা হয়, যেখানে মানুষদের উপর অন্যায় অবিচার করা হয়, এরকম সারা দেশটাকে তারা অশুভ বানিয়ে ফেলেছে। ওকে, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমরা একটা প্রশ্ন সলভে যাই। কোন রং চোখে ভালো লাগে না বলতো? কোন রং চোখে ভালো লাগে না? কোন রং চোখে ভালো লাগে না? কোন রং? যে রং পাকা নয়, যে রং গাঢ় নয়, যে রং হালকা নয়, যে রং সন্ত্রাস আনে। তার মানে কি হবে বলতো? ডি। আচ্ছা এখন সে রং ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে? কৃষ্ণচূড়ার রং, সন্ত্রাসের রং, ভালোবাসার রং, বিপ্লবের রং, কি হবে এটার উত্তর? ওকে, তাহলে কি হবে বলতো? সন্ত্রাসের রং। আচ্ছা এরপর খেয়াল করো, বলছে আমি আর আমার মতোই বহু লোক, অর্থাৎ আমি এবং আমার মতো অনেক লোক রাত্রি দিন বুলণ্ঠিত। বুলণ্ঠিত মানে হচ্ছে, বুলণ্ঠিত শব্দের অর্থ হচ্ছে হনন করা হয়েছে এরকম, বা আমরা যদি একেবারে সহজ অর্থ বলি বুঝার সুবিধার জন্য, বুলণ্ঠিত মানে হচ্ছে নির্যাতিত। নির্যাতিত অর্থাৎ আমি আর আমার মতো এরকম অনেক লোক আজ নির্যাতিত হচ্ছে ঘাতকের আস্তানায়, অর্থাৎ এই দেশে থেকে, বা এই আমাদের পুরো দেশটাকে তারা একটা আস্তানা বানিয়ে ফেলেছে, আর আমরা সেখানে থেকে তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি। কেউ মরা আধ মরা কেউ, অর্থাৎ কেউ এই অত্যাচারে, সন্ত্রাসীবাদের এই অত্যাচারে আর কেউ মারা গেছে। আধ মরা কেউ অর্থাৎ কেউ জীবিত কিন্তু মৃতের মতো। আধ মরা মানে কি? মানে অনেকটা মরে গেছে এরকম। কেউ বা ভীষণ জেদি, অর্থাৎ আবার অনেকে আছে তারা মরা না, তারা আধ মরা না, তারা খুব জেদ,
তাদের জেদটা কেমন দেখো, দারুণ বিপ্লবে ফেটে পড়া। অর্থাৎ তারা এইসব কর্মকাণ্ডে, এখানে মূলত সন্ত্রাসী বলতে বোঝানো হচ্ছে পাকিস্তানি হানাদারদেরকে বোঝানো হয়েছে। এই যে অত্যাচার অনাচার, এটার বিরুদ্ধে তারা কি করে? বিপ্লব করে। বিপ্লব মানে কি? সংগ্রাম করে, প্রতিবাদ করে। চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। তাহলে চতুর্দিকে মানবিক বাগান মানে মানুষের যে মেল বন্ধন, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সবকিছু কি হয়ে যাচ্ছে? তছনছ হয়ে যাচ্ছে। বুঝি তাই 1969, এবার মূল কথাটা বলতেছে, বুঝি তাই 1969। তাহলে 1969 কি হয়েছে? বুঝি তাই 1969 আবার সালাম রাজপথে নামে। তাহলে দেখো, সালাম কিন্তু 1952 একবার রাজপথে নামছে, কিন্তু লেখক বলতেছে যে 1969 মনে হচ্ছে এখন আবার সালাম রাজপথে নামতেছে। অর্থাৎ ওই যে যারা বিপ্লব করেছে তাদেরকে লেখক মনে করতেছে যে তারা ওই যে 52 যে সালাম তাদের মতোই। তাহলে কি হচ্ছে যে আবার মনে হয় যে কি সালাম রাজপথে নামে, শূন্যে তোলে ফ্ল্যাগ। শূন্য মানে হচ্ছে আকাশে এরকম, আর ফ্ল্যাগ শব্দের অর্থ হচ্ছে পতাকা। তাহলে শূন্যে তারা কি করে? আমাদের পতাকাকে তারা তুলে ধরে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। আর ওই যে বরকত কি করে? বুক পাতে ঘাতকের থাবার। ঘাতক মানে হচ্ছে যারা নির্যাতন করে, হ্যাঁ, তাদের সামনে বরকত কি করে? এভাবে বুকটাকে পেতে ধরে, যে বুকে গুলি চালাও, ঠিক আছে। এবং ঘাতকের থাবার সম্মুখ, অর্থাৎ ঘাতক যখন থাবা দিতে চায়, ঘাতক যখন অন্যায় করতে চায়, ঘাতক যখন নির্যাতন করতে চায়, তখন তাদের থাবার সম্মুখে কি করে? বুক পেতে ধরে। অর্থাৎ বরকত যে প্রতিবাদ করে সেটাকে এখানে তুলে ধরেছে। তাহলে এইটা আমার মনে হয় যে বুঝতে পেরেছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে দুইজন ভাষা শহীদের কথা উল্লেখ আছে, একজন হচ্ছে সালাম, আরেকজন হচ্ছে বরকত। তো এখানে কেবল দুইটা প্রসঙ্গ বরকতের সম্পর্কে বলা হয়েছে। নাম্বার 1, বরকত কি করে? ঘাতকের থাবার সম্মুখে বুক ফাতে। তো এখান থেকে মনে রাখবা বরকত বুক, বতে বরকত, বতে বুক। তাহলে দেখো এই যে বরকত কি করে? বরকত বুক পাতে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? তখন কনফিউজড হয়ে যাবা না, বতে বরকত, বতে বুক। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখিত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে? বলতো, কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে? কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে? উত্তর হচ্ছে কি? ঘাতকের আস্তানায়। ওকে, এরপর খেয়াল করা, এরপর বলছে যে রাত্রি দিন বুলন্টিত ঘাতকের আস্তানায়, কেউ মরা কেউ আত্মরা। এর পরের চরণ কি বলো? মানে পরের চরণ বলতে পরের লাইনটা কি বলতো? পরের লাইনটা কি? ওকে, তাহলে পরের লাইনটা কি বুঝতে পারতেছ? যে রাত্রি দিন বুলন্টিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আত্মরা কেউ। এর পরের চরণটা কি? এর পরের চরণটা হচ্ছে কেউ বা ভীষণ জেদি। হ্যাঁ, আচ্ছা, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, এটা থাবার হবে, কেন লিখছি খাবার। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, এই চরণের আগের চরণ কি? এরকম টাইপ প্রশ্ন আসে। অর্থাৎ এই জন্য এইগুলোর জন্য তোমাকে কবিতাটা বারবার পড়তে হবে। আমি বলছি না মুখস্থ করতে হবে, বাট বারবার পড়লে তুমি এমনিতেই পারবা। যেমন বুঝতে পারতেছে এখানে বরকতের আগে সালামের প্রসঙ্গ বলছে, তার মানে বুঝতে পারতেছে যে এখানে কি করে? সালাম রাজপথে শূন্য তোলা ফ্ল্যাগ, এটার উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপর বলতেছে, খেয়াল করে, এরপর বলতেছে যে সালামের চোখে আজ আলোচিত ঢাকা। অর্থাৎ সালামের চোখে আজ শুধু ঢাকা কেন্দ্রিক, ঢাকায় আলো, মানে এখানে বোঝানো সালামের চোখে আলোচিত ঢাকা, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক তার চিন্তা ভাবনা, ঢাকার আন্দোলন হচ্ছে সেই জিনিসটা বুঝাচ্ছে। অর্থাৎ ঢাকাতে যত রকম আন্দোলন সেটাকে বুঝিয়েছে। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, অর্থাৎ সে পুরো পূর্ব বাংলাটাকে নিয়ে, কিভাবে পূর্ব বাংলাটাকে স্বাধীন করা যায় সেটা নিয়ে সে কি করতেছে? চিন্তা করতেছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, অর্থাৎ রাজপথে সেটা আমরা সবাই দেখলাম, জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে সালামের হাত থেকে কি ঝরে? নক্ষত্রের মতো। নক্ষত্র যেমন অনেক নক্ষত্র আলোকিত, এরকম তার মতো এই নক্ষত্রের মতো সালামের হাত থেকে অবিরত মানে কি হচ্ছে কি? ক্রমাগত। অবিনাশী মানে কি? অবিনাশী মানে হচ্ছে যেটা ধ্বংস করা যায় না, অর্থাৎ এখানে বুঝাচ্ছে যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো এরকম আলোকিত বর্ণমালা ঝলতেছে, মানে ঝরে পড়তেছে। অর্থাৎ আমাদের যে বর্ণমালা, এবং সেই বর্ণমালাটা কেমন? অবিনাশী। এই বর্ণমালাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আরেকবার বলতে চাই, সালামের চোখে আলোচিত ঢাকা, সালামের চোখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। শ্যামল শব্দের অর্থ সবুজ, শ্যামল মানে কি? সবুজ। ওকে, এরপর খেয়াল করো, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ।
দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখছো এখানে এখন বুঝতে পারতেছো, হয় সালাম হবে না হলে বরকত হবে। এই দুজনের বাইরে কিন্তু আমাদের কবিতাতে নাই। হয় সালাম হবে না হলে কি হবে, বরকত হবে। ভাই কবিতায় চরণ কয়টি, 27 নাকি 28? জনসাধারণ লেখা, এখানে কি একটা নাকি আলাদা একটি ধরবো না? এখানে এটাকে আলাদা করেই ধরার সুযোগ নেই, এটাকে একটা করেই ধরতে হবে। আচ্ছা ওকে, একটা করেই ধরবা। আচ্ছা এইবার তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে সালামের হাত থেকে। ওকে, আচ্ছা বুঝতে পারতেছে। এরপর আসো দেখো, দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটা কবিতা দেখছো, আমরা জাস্ট একটা কবিতার উপর একটা ক্লাস, মানে একটা কবিতা একটা ক্লাস, তার মানে বুঝতে পারতেছো। তো এই কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যেটা খুবই মানে গোছানো। এটা কি খুবই গোছানো, এটা খুবই গোছানো। এইটা এর আগেও 3টা কোর্স গেছে, ঠিক আছে? এটা এর আগেও 3টা কোর্স গেছে, এটা কিন্তু খুবই গোছানো। এবং এমন কোন, এখন অনলাইনে যখন কোর্স কিনবা তখন এই জিনিসটা খুব ফোকাস রাখবা, যে কোনো সময়। আমার কোর্স আদার অন্য কোর্স, এখন আমার বাংলাবাজ একে ম্যাটেরিয়ালস গুলো কিন্তু এভাবে সাজানো ছিল না। আমার বাংলাবাজ একে কিন্তু এভাবে সাজানো ছিল না। বাংলাবাজ 2 আরো আপডেট হয়েছে, 3 আরো আপডেট হয়েছে, 4 আরো আপডেট হয়েছে। যেমন বাংলাবাজ 1-2 অনেক প্রবলেম হইতো, যেমন জাস্ট টাইমে আমি এক্সাম নিতে পারতাম না, কারণ তখন তো আমার এক্সাম গুলো রেডি নাই। আমি পিডিএফ পোলাপাইন পিডিএফ চাইতো, ভাই পিডিএফ দেন। এখন তো তোমরা পিডিএফ চাওয়াই লাগে না, পিডিএফ সব ক্লাসের পর পরে দিয়ে দাও। এখন সবকিছু অটো হচ্ছে, কজ এটা কিন্তু অনেক আগ থেকে এই কোর্সটা চলতেছে। সো ফলে আমার কিন্তু ম্যাটেরিয়ালস গুলো রেডি করা, নতুন করে স্লাইড, যেমন প্রথম দিকে আমার স্লাইডের জন্য আমার অনেক ক্লাস মিস করা লাগতো, স্লাইড রেডি করতে পারি নাই। আমি অনেক ব্যস্ত থাকতাম, বাইরে থাকতাম, স্লাইড রেডি করতে পারতাম না, ক্লাস অফ। এখন তোমরা তো এগুলো ফেস করো নাই, তাই না? এখন তোমাদের থেকে আবার পাস, সেটা আরো আপডেট হবে, কারণ দিন দিন জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস দিন দিন আপডেট হয়, মানে আপডেট করার মন মানসিকতা থাকলে আপডেট হয়। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে আর বরকত বলে গাঢ় উচ্চারণ। তাহলে বরকত সম্পর্কে আগে একটা ইনফরমেশন পাইছি, বলো তো বরকত কি করে? ওই যে তোমাদের মনে আছে যে বরকত বুক ফাতে, ঠিক আছে? এবার আমরা বরকত সম্পর্কে আরো একটা ইনফরমেশন পেলাম, বরকত বলে। তাহলে যদি বলে যে গাঢ় উচ্চারণে কে বলে, তাহলে বরকত বলে, বরকত বুক ফাতে। দেখছো, বতে বুক, বতে বলে, শেষ, বাকি সব সালাম। তাহলে 2টা প্রসঙ্গ বরকত সম্পর্কে, বরকত গাঢ় উচ্চারণে বলে, বরকত বুক ফাতে ঘাতকের থাবার সম্মুখে, বাকি সব সালাম। একদম সহজ, বাকি সব সালাম। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জল, মানে বীরের রক্ত, অর্থাৎ যে যুদ্ধ করে মারা গেছে তার মায়ের রক্তে, মানে তার রক্তে এখনো তার মায়ের অশ্রু জল, মানে তার মায়ের চোখের জল দেখা যাচ্ছে, তার মায়ের চোখের পানি দেখা যাচ্ছে। ফুটে ফুল বাস্তবে বিশাল ছত্তরে, অর্থাৎ বাস্তবের এই বিশাল ছত্তরে বাগানে মনে হচ্ছে যে কি করতেছে, ফুল ফুটতেছে। হৃদয় হরিত উপত্যকায়, হরিত মানে হচ্ছে সবুজ, হরিত মানে কি সবুজ, হৃদয় হরিত উপত্যকায়, অর্থাৎ আমাদের হৃদয়, উপত্যকা বলতে বোঝানো হচ্ছে স্থান। তাহলে আমাদের হৃদয় একটা স্থান হিসেবে কল্পনা করলে সেটা একটা সবুজ স্থান, সেই ফুল আমাদের চেতনার প্রাণ। অর্থাৎ এই যে ফুলের কথা বলা হচ্ছে সেটা আমাদের চেতনার প্রাণ। শিহরিত ক্ষণে ক্ষণে, সেটা শিহরিত ক্ষণে ক্ষণে মানে প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে মানে কি প্রতিক্ষণ, সর্বদা। আনন্দের রৌদ্র কিংবা দুঃখের ছায়ায়, আনন্দ কিংবা দুঃখের ছায়া যখনই হোক, সেটা সেই ফুল আমাদের চেতনার প্রাণ। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? পিডিএফ পাই না কেন? পিডিএফ পাও না? আহারে, পিডিএফ তো তোমাদেরকে কালকেও দেখাই দিলাম যে পিডিএফ টিডিএফ সহ সবকিছু কোথায় দেওয়া হয়, তাই না? এটা হচ্ছে প্রিন্ট পোস্টে পাবা। তবু আমি আজকে আমাদের কোর্স কোঅর্ডিনেটরকে, তাকে আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিব তোমাদেরকে এটা বুঝাই দেওয়ার জন্য। এই প্রশ্নটা সলভ করো, বতে বরকত বতে বুক ফাতে, ভেরি গুড, প্রশ্নটা সলভ করো। আচ্ছা তোমাদেরকে আমি আরো একবার একটু দেখাই দিই, যেহেতু তোমরা অনেকে বলছে পাও না, না পাওয়ার কিছু না, এখানে সবকিছু কিন্তু গোছানো। এই যে দেখো, এখানে যাবা, এই যে দেখো এই অপশনটাতে ঢুকবে, হ্যাঁ, ফিচার যে অপশনটা আছে, এই যে এখানে দেখো, এই যে এই পোস্টে সবকিছু আছে, এই যে দেখছো, এই যে সকল পিডিএফ এখানে পাবা। এই যে তোমরা যে বলো, এই যে দেখো এখানে এই যে সকল পিডিএফ দেখছো, এই যে পিডিএফ এ ঢুকে ক্লিক করে দিলা, ক্লিক করে দেওয়ার পর যা যা আছে সবকিছু এখানে তোমরা এই যে দেখো, এই যে ইয়েতে অনুযায়ী পেয়ে যাবে, এই যে আমার পথ অপরিচিত যা যা আছে সব পেয়ে যাবে। এরপর এই যে দেখো ক্লাসের লিঙ্ক গুলো পাবা, এই যে সবকিছু এখানে আছে। সবকিছু গোছানো, এখন না পেলে তো সেটা কি বলবো তোমাদেরকে, বলো। তাহলে উত্তর হচ্ছে কি বলতো, বীরের, মানে এখনো বীরের রক্তে, দুঃখিনী মায়ের, তাই না? ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু দেখি এখানে কার প্রসঙ্গে কি বলা হয়েছে। কবিতাটা শেষ, তো এখানে বলা হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা সালামের মুখে।
মানে তরুল শ্যামল পূর্ব বাংলা সালামের মুখ, গাঢ় উচ্চারণে বলে বরকত, শূন্য ফ্ল্যাগ তোলে সালাম। মানে দেখো বরকত সম্পর্কে দুইটা ইনফরমেশন, বাকি সব সালাম। এরপর দেখো আজ আলোচিত ঢাকা সালামের চোখে, রাজপথে নামে সালাম, অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে সালামের হাতে। মানে যা কিছু আছে সবকিছু সালাম সম্পর্কে বলা হচ্ছে, দুইটা জিনিস বরকত সম্পর্কে বলা হয়েছে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এইবার চলো আমরা কিছু রিয়েল বোর্ড কোশ্চেন সলভ করি এন্ড দেখি যে আমাদের বোর্ড কোশ্চেন গুলো আসলে কি টাইপসের এসেছে। তো চলো আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করি এন্ড ওকে, প্রশ্নটা সলভ করো। দৈনিক পাকিস্তান, এগুলো পারবা, এগুলো লেখক থেকে আসছে। এরপর হচ্ছে এটা দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোমল বন শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? রক্ত রঞ্জিত বর্ণমালা, রক্ত রঞ্জিত জামা, পতাকার লাল রং, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। বুঝতে পারতেছ? এরপর দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক ফাতে কে? এটা তোমাদেরকে পড়াইছি, কমন প্রশ্ন, সবার আগে উত্তর এটার উত্তর দিবা। বলো তো, দ্রুত বলো। এটা উত্তর দাও দ্রুত, সময় কম, বলো। আচ্ছা, তাহলে উত্তর হবে কি বলতো? বরকত। হ্যাঁ, এরপর হচ্ছে দেখো, ফেব্রুয়ারি 1969 কোন ফুলের উল্লেখ আছে? বলো, এটা ভার্সিটিতে অনেকবার আসছে, কোন ফুলের উল্লেখ আছে? কোন ফুলের উল্লেখ আছে? উত্তর হচ্ছে কৃষ্ণচূড়া। হ্যাঁ, এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসাবে উল্লেখ করেছেন? তাহলে কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসাবে উল্লেখ করেছেন? মাটি ও মানুষের, বাঙালি চেতনা, বাঙালি ঐতিহ্য, জাতীয় পতাকা। তাহলে কি হবে বলো? বাঙালির চেতনা। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে কি বলতো? এটা আসছে ঢাকা বোর্ড 2016। হচ্ছে কি তসনস। ওকে, এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 আমাদের চেতনার রং কি? আমাদের চেতনার রং কি? আমাদের চেতনার রং কি বলতো? কৃষ্ণচূড়া। ওকে, এরপর হচ্ছে ভাষা শহীদের রক্তের বুদবুদ কোনটি? তো এটা পারবা, এটা হচ্ছে কি? কৃষ্ণচূড়া। এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা আবার সালাম রাজপথে নামে কেন? আবার সালাম রাজপথে নামে কেন? আবার সালাম রাজপথে নামে কেন? গণজাগরণে যোগ দিতে। হ্যাঁ, আচ্ছা। এটা অনেকে বলবো যে ভাষা আন্দোলনে যোগ, ভাষা আন্দোলন শেষ, জাতিগত দাঙ্গা। আমাদের মধ্যে কখনো জাতিগত দাঙ্গা হয় নাই, ঘাতকের আস্তানা ধ্বংস করতে না, গণজাগরণ অর্থাৎ মানুষদেরকে আবার জাগিয়ে তোলার জন্য যে আন্দোলন, সেটা। আচ্ছা, এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে কি ঝরে? এটা আসছে বরিশাল বোর্ড 2016। উত্তর হচ্ছে কি বলো? বর্ণমালা। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় লক্ষণীয় বিষয়বস্তু কি? বাঙালির সংগ্রামী মানসিকতা, বাঙালির স্বাধীনতা, স্বাধিকার রোধ, এরপর হচ্ছে বাঙালির ঐতিহ্য। তো বুঝতে পারতেছ, তিনটাই এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা। ওকে, এইবার আসো আমরা একটু দেখি আমাদের এখান থেকে কি টাইপের সৃজনশীল আসে। হ্যাঁ, ওকে, তো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, দেখো। কই গেল এটা? মানে স্বাধিকার বলতে বোঝায় যে নিজের অধিকার। হ্যাঁ, আচ্ছা। এবার আসো আমরা একটু দেখি। মনে রাখতে হবে, মানুষ অন্যের ভাষা কখনো আত্মপ্রকাশ করতে সক্ষম নয়। মানে তুমি বাংলা ছাড়া অন্য ভাষাতে তুমি মনের ভাব প্রকাশ করতে সক্ষম নয়। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা দেখি যে 19বিংশ শতাব্দীতে যখন বাংলা সাহিত্যে আধুনিকতার উজ্জীবন ঘটলো, তখন সেই সময় দুজন প্রধান পুরুষ মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে ইংরেজি লিখেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত তিনি একটা সময় মনে করতেন যে বাংলা এরা হচ্ছে অশিক্ষিতের ভাষা, খ্যাত মূর্খ মানুষজন লিখে। এই জন্য সে তখন তার নিজের ছদ্মনাম দিয়েছে টিমোথি পেন পয়েন্ট। টিমোথি পেন পয়েন্ট দিয়ে সে ইংল্যান্ডে গিয়ে বড় বড় লেখা শুরু করছে মাইকেল। লিখতেছে, নিজের নাম পরিবর্তন করে ফেলছে, নিজের নাম মধুসূদন। এই মধুসূদন, এটা তো বাঙালি নাম, এটা পরিবর্তন করে রাখছে মাইকেল। মানে নামের ভিতরে যত একটা ভাব আসে, ইংরেজ ভাব আসে। মাইকেল দিয়ে টিমোথি পেন পয়েন্ট ছদ্মনাম দিয়ে লিখছে ইংরেজি গিয়ে। মার্কেটে লেখা খায় না মধুসূদনের, চলে না, ইংরেজিটা পড়ে না, এটা পড়ে না, এটা পড়ার টাইম নেই। তখন মনে হইলো আসলে মার্কেট তো দিন দিন হারাই ফেলতেছি, কি করা যায়, বাংলাতে আসি। তখন মাইকেল আবার বাংলাতে চলে আসছে। এবার আসে সে বাংলাতে লেখালেখি শুরু করছে। এবার যখন বাংলাতে লেখালেখি শুরু করছে, তখন নতুন মধুসূদনকে পাওয়া গেছে।
নতুন মধুসূদন কি করছে, লেখা শুরু করেছে। তখন তার লেখা চারদিকে ছড়িয়ে পড়েছে, তখন সে আস্তে আস্তে মার্কেট পাইতেছে। যখন দেখছে চারদিকে মার্কেট পাইতেছে, তখন দেখা যায় যে আস্তে আস্তে এবার সে বাংলা লিখতেছে। বুঝছো, এইভাবে আসলে হয়। তো এরা দুজন প্রথমে কি করতে, ইংরেজি লিখলো। মাতৃভাষার সাহায্য ছাড়া তিনি প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হবেন না। পৃথিবীর ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে যে দু একজন দেখা যায় যারা অপরের ভাষায় সাহিত্য রচনা করে শ্রেষ্ঠত্বের অধিকার হয়েছেন, সে অসম্ভব নগণ্য। তাই নিজের ভাষায় সাহিত্য সৃষ্টি একমাত্র সম্ভবপর, অন্যের ভাষায় কিন্তু সাহিত্য সৃষ্টি সম্ভবপর নয়। তুমি হয়তো ইংরেজিতে কথা বলতে পারবা, বাট তুমি ইংরেজিতে সাহিত্য লিখতে পারবা না। সেটা খুব কম মানুষ পৃথিবীর ইতিহাসে করে গিয়েছে, নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষাতে সাহিত্য লিখে ফেমাস হয়েছে। সে কারণে মাতৃভাষার প্রতি মানুষের অগাধ মমতা, অগাধ মানে অনেক বেশি। তো এটা একটা আমাদের এটাই সৃজনশীল, এটাই উদ্দীপক। তো এখানে বলছে যে ফেব্রুয়ারি 1969 কবিতা কোন দুজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে। এ রঙের বিপরীতে আছে অন্য একটি রং। অন্য রং বলতে পাকিস্তানি হীন শাসককে বোঝানো হয়েছে, এটা আমরা ক্লাসে বলেছি। এরপর হচ্ছে উদ্দীপক ফেব্রুয়ারি 1969 কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ। তোমরা অনেকে বলেছে সৃজনশীল কিভাবে লিখবো, এই যে দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। অর্থাৎ উদ্দীপকটা কিভাবে এই কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ মানে কি, কিভাবে মিল রয়েছে। তো দেখো উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলনের ঘটনার মূল উদ্দেশ্য সাদৃশ্যপূর্ণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত একুশের চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ 1952 সালে এদেশের তরুণ তাজা প্রাণের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করে। অর্থাৎ মাতৃভাষার যে আসলে গুরুত্ব রয়েছে সেটা আমরা 1952 আন্দোলন দেখলেই বুঝতে পারি। উদ্দীপকে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। মাতৃভাষার মাধ্যমে মানুষ সর্বোত্তম বিকাশ ঘটে। কবি সাহিত্যিকরা মাতৃভাষাতেই তাদের ভাবের সর্বোত্তম প্রকাশ ঘটিয়ে থাকেন। অন্যের ভাষায় মহৎ সাহিত্য সৃষ্টি সম্ভব নয়, কারণ মাতৃভাষা একজনের মনস গঠন ও পরিপ্রেক্ষিতে যেভাবে গ্রথিত হয় অন্য কোনো ভাষাতে তা করে না। ভাষা মানুষের জীবনে অপরিহার্য অংশ। মানুষের মনের ভাব আদান প্রদান করার একমাত্র বাহন হলো ভাষা। মানুষ জন্মগতভাবে যে ভাষায় ভাবের আদান প্রদান করে সেটা তার মাতৃভাষা। মাতৃভাষা মানুষের সর্বোত্তম বিকাশ সাধিত হয়। সেজন্য মাতৃভাষার প্রতি প্রত্যেক জাতিরই সজাগ ও যত্নবান। মাতৃভাষা বাংলার জন্য এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে ঢেলে দিয়ে দ্বিতীয় পিছপা হননি, এগুলো আর কি। এরপর মাতৃভাষার গুরুত্ব অনুধাবনে উদ্দীপকে মাতৃভাষা সম্পর্কে যে বর্ণনা তুলে ধরা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের মূল ঘটনা, 1952 সালে কারা কারা শহীদ হয়েছে, কেন শহীদ হয়েছে, প্রেক্ষাপট কি, সেইটা এখানে তুলে ধরবা। দ্যাটস ইট। এটা একদম ইজি প্রশ্ন। তো আমাকে একটু বলে দাও তো যে আজকের ক্লাসটা ভাই আপনি ছদ্মনাম দিয়ে লেখা শুরু করেন। আমার ভাই আসলে তোমাদেরকে পড়াইতে পড়াইতে আমি আমার লেখার মানে খুব লেখার মতো আর কোনো সিচুয়েশন থাকে না। মানে তোমাদেরকে পড়ানো, স্লাইড রেডি করা, কলেজে এখন আবার কলেজে ঢুকলাম, কলেজে ক্লাস নেওয়া, তারপর হচ্ছে এতগুলো ব্যাচ সামলানো, কত কিছু আমি সামলাই। দেখো কত কিছু আমি সামলাই। আমি কলেজ সামলাই, কলেজের ক্লাস, বুঝছো, এই যে এখন নতুন করে কলেজ শুরু হইলো, কলেজের ক্লাস। এরপর হচ্ছে এই যে অনলাইন সামলাতে হয়, তাই না? অনলাইনে পেইড ব্যাচ সামলাতে হয়। অনলাইনে একটা বড় পেজ আছে, যদিও পেজে আমি পোস্ট টোস্ট একেবারেই করি না। অনেকে মনে করে যে আমার পেজে আমি পোস্ট করি, বাট আমার পেজে আমি পোস্ট টোস্ট একদমই কম করি। আমি কখনো আমার পেজে আমি কখনো জীবনে ইনবক্সে ঢু মারিয়েও দেখি নাই। এটার জন্য আমার আলাদা লোক আছে, ওরা কাজ করে। 5-6 জন লোক আছে শুধু আমার পেজ চালানোর জন্য। যদি এটা আমি খুব কম, আমি মাঝে মধ্যে ঢুকে হয়তো আমার ছবি টবি যেগুলো দিই এগুলো আমি দিই, ভুং ভাং ছবি টবি দিয়ে মাঝে মধ্যে একটু পোস্ট টোস্ট মাইরা মনে করো যে ছবি টবি দিয়ে, সেটা আমি দিই। তো যেটা বলতেছি যে এই কত কিছু সামলাই। তারপর হচ্ছে এই যে আবার অফলাইনে ক্লাস, যেমন কালকে আমার সকালে প্রথম ফার্মগেট একটা ব্যাচ, ফার্মগেটে আমার ব্যাচ হচ্ছে এই সকাল 11টা একটা ব্যাচ, সকাল 11টা এটা শেষ করে আমাকে ধানমন্ডি চলে আসতে হবে, ধানমন্ডি এসে 2টা একটা ব্যাচ, কত কিছু সামলাই। রাতে পেইড ব্যাচ, অফলাইন ক্লাস, আবার বই আছে, মার্কেটে অনেকগুলো বই আছে, এই বইগুলো ইয়ে করা লাগে, বইয়ের কারেকশন চলে, বই বানানো লাগে, বই লেখা লাগে, তারপর হচ্ছে বইয়ের প্রশ্ন অ্যাড করা লাগে, বই মার্কেটে পোলাপাইনের কাছে, কত কিছু আমি সামলাই। মানুষ একজন, কিন্তু কত কিছু আমি সামলাই, তুমি বলো। একজন বলছে বিয়েটা করে নেন এখন বউ সামলাই। এই যে এত কিছু সামলাইতে আসলে বউ সামলানোর সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে কনফিউজ, এর জন্য আপাতত বিয়েটা বাদ। যাই হোক, সে অন্য হিসাব। ভাই কোন কলেজে? হাই তুমি জানো না? কি বলো ফেসবুকে? আমি তো ভেবেছিলাম যে মানুষ বিয়ে ছাড়া হয়তো জীবনে আর অভিনন্দন পাবোই না। তো পরবর্তীতে যখন কলেজে ঢুকলাম তখন দেখি যে পোস্ট দেওয়ার পর অনেক মানুষ, হাজার মানুষ আমাকে অভিনন্দন জানিয়েছে। ভাবছিলাম যে আসলে বিয়ে ছাড়া হয়তো জীবনে আর অভিনন্দন পাবো না, বাট সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে বিয়ে ছাড়াও এর মাঝখানে আরেকটা অভিনন্দনের সুযোগ করে দিয়েছে। দেখা যাক আর কোনো অভিনন্দন পাই কিনা বিয়ের আগে, আর কোনো কিছু করা যায় কিনা। ঠিক আছে। আচ্ছা, একজন বলছে কত টাকা ভাই? বাবা টাকাই জীবনে সব না। একটা সময় টাকা ছিল না, তখন মনে হয় আসলে টাকাই সব, কিন্তু যখন টাকা পয়সা হয়েছে তখন মনে হয় যে আসলে টাকা পয়সা মানে জীবনে কিছু না। হ্যাঁ ভাই, আপনার কি ভার্সিটির জন্য অনলাইন কোর্স আছে? হ্যাঁ আছে, তোমাদের পরীক্ষার মাঝখানে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কোর্স লঞ্চ হবে।
ভাই কাল কোন টপিক পড়াবেন? তোমাদেরকে তো কোর্সের শিডিউল দিয়ে দিছি, কোর্সের আউটলাইন দিয়ে দিছি, লেকচার কততে কত পড়াবো, যদি মাঝখানে কিছু ক্লাস একটা এলোমেলো হয়েছে, আর সবকিছু আমি বলে দিব। হ্যাঁ, সেটা তো আউটলাইন তো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। এন্ড তারপরে মার্জিয়া সুলতানা মিমি, কংগ্রেচুলেশন, ধন্যবাদ মার্জিয়া। ঠিক আছে, ওকে। কোন কলেজ? এটা হচ্ছে নরসিংদী ইউনাইটেড কলেজ। ওকে স্যার, একটা রিপ্লাই দেন। জান্নাতুল ফেরদাউস রোজা, ওকে দিলাম। ঠিক আছে, তো ভালো থাকবা, হ্যাঁ, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।